চ্যাট জিপিটি 21 শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। স্টিফেন হকিং সতর্ক করেছিলেন যে এআই মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে। ইলন মাস্ক বলেছিলেন এআই পরমাণু অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক। কিন্তু এত বিতর্কের মধ্যেও আর চ্যাট জিপিটির 700 মিলিয়নের বেশি সাপ্তাহিক ব্যবহারকারী রয়েছে। প্রতিদিন 1 বিলিয়নের বেশি রিকোয়েস্ট আসে এবং এই মার্কেটের প্রায় 80% দখল করে আছে। তাহলে বড় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত চ্যাট জিপিটি এত সফল হয়েছে কিভাবে? কেন কোনো প্রতিযোগী একে হারাতে পারেনি এবং কিভাবে এটি অনেক নির্দোষ শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে? চলুন চ্যাট জিপিটির পুরো গল্প বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, গল্প শুরু হয় 2015 সাল থেকে। তখন এআই অবশ্যই ছিল, কিন্তু এর ব্যবহার মূলত ল্যাব ও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সীমিত ছিল। গুগল, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলো রিসার্চ করছিল, কিন্তু তখন এমন কোনো এআই বাজারে আসেনি যা সাধারণ মানুষের জন্য সত্যিকারের গেম চেঞ্জার হতে পারে। এই সময়ে এক রাতে স্যাম অল্টম্যান ইলন মাস্কের সাথে দেখা করেন। আপনাকে জানেন, স্যাম অল্টম্যান তখন ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট ছিলেন। এখান থেকেই এয়ারবিএনবি, ড্রপবক্স, রেডিট এবং কুরার মতো অনেক সফল স্টার্ট আপ বেরিয়েছিল। আসলে ওয়াই কম্বিনেটর একটি প্রোগ্রাম যা নতুন স্টার্ট আপকে ফান্ড ও সাপোর্ট দেয়। স্যামের স্বপ্ন ছিল এমন একটি এআই বানানো যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কোডিং, লেখালেখি এবং গবেষণা সহ প্রতিটি ক্ষেত্রে মানুষের সাহায্য করতে পারবে। ইলন মাস্ক এই আইডিয়াকে খুব পছন্দ করেন এবং 1 বিলিয়নের বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। তাদের সঙ্গে পৃথিবীর কিছু বড় কোম্পানি, প্রযুক্তি নেতাও হাত বাড়ান, যেমন লিঙ্কডিনের সহপ্রতিষ্ঠাতা রেড হফম্যান, পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা পিটার থিল এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস, ইনফোসাইস ও ওয়াসি রিসার্চের মতো বড় কোম্পানি। এরপর 8 ডিসেম্বর 2015 একটি নন প্রফিট সংস্থা হিসাবে ওপেন এআই প্রতিষ্ঠা করা হয়। লক্ষ্য ছিল স্পষ্ট, এআই সুবিধা শুধুমাত্র বড় কর্পোরেটরদের মধ্যে সীমিত না থেকে যেন সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায়। এবং বন্ধুরা, পরবর্তীতে এই ওপেন এআই বিশ্বকে চমকে দেওয়ার মতো চ্যাট জিপিটি লঞ্চ করতে চেয়েছিল। কিন্তু তার আগে কোম্পানি আরও কিছু প্ল্যাটফর্ম ও টুলস লঞ্চ করেছিল। 2016 সালে ওপেন এআই 2টি গুরুত্বপূর্ণ টুল লঞ্চ করে, জেম ও ইউনিভার্স, যার মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন গেম ও অ্যাপ শেখানো হয়। এই টুলগুলো এতটাই উন্নত ছিল যে এর সাহায্যে কম্পিউটার GTA V এর মতো জটিল গেমও সহজেই খেলতে পারত। এরপর 2017 সালে ওপেন এআই লঞ্চ করে বেসলাইন, যা একটি রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদম লাইব্রেরি। সহজভাবে বলতে গেলে, নতুন এআই রিসার্চাররা নতুন এক্সপেরিমেন্ট করতে চাইলে প্রতিবার শুরু থেকে ঝামেলা করতে হতো, কিন্তু বেসলাইনে আগে থেকে টেস্ট করা এবং কাজ করা অ্যালগরিদম থাকায় তাদের সময় বাঁচত এবং গবেষণা হতো দ্রুত গতিতে। কিন্তু কোম্পানির সবচেয়ে বড় পর্যায়ে মিলে 2018 সালে এই বছর ওপেন এআই জগতে পরিচয় করায় GPT-1 এর। এটি এমন একটি মডেল যা লক্ষ লক্ষ সেন্টেন্স এবং টেক্সটকে প্রশিক্ষিত। যখন আপনি এতে কোনো ইনপুট দিতেন, এটি সেই প্রশিক্ষণের ভিত্তিতে পরবর্তী শব্দ প্রেডিক্ট করে এবং সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করত। যদিও মডেলটি ছোট ছিল, তবে নতুন বিপ্লবের সূচনা হয়ে গিয়েছিল। এরপর আসলো GPT-2, যা আরও শক্তিশালী। কিন্তু ঠিক তখনই একটা ধাক্কা লাগে। 20 ফেব্রুয়ারি 2018 ইলন মাস্ক ওপেন এআই থেকে প্রস্থান করেন। কারণ হিসাবে তিনি জানিয়েছেন যে টেসলার স্বায়ত্তশাসিত ড্রাইভিং প্রোগ্রামের কারণে টেসলা ও ওপেন এআই দুজনেই এআই নিয়ে কাজ করছে এবং তিনি অনুভব করছিলেন এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু আসল সত্য হল, ওপেন এআই এর অনেক কর্মী মনে করে যে মাস্কের প্রস্থান টেসলার জন্য নয়। মাস্ক চেয়েছিলেন ওপেন এআইকে টেসলার সঙ্গে মিশিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে থাকুক। কিন্তু অন্য প্রতিষ্ঠাতাদের ভীষণ ভিন্ন ছিল। তারা চেয়েছিলেন ওপেন এআই স্বাধীন থাকুক। এই কারণে সংঘাত সৃষ্টি হয় এবং অবশেষে ইলন মাস্ক কোম্পানি ছেড়ে দেন। তাদের চলে যাওয়ার পর ওপেন এআই এর সবচেয়ে বড় সমস্যা হিসেবে দাঁড়ায় ফান্ডিং, অর্থাৎ অর্থ। প্রাথমিকভাবে মাস্ক 1 বিলিয়নের প্রতিশ্রুতি দিলেও কিন্তু বাস্তবে তিনি মাত্র 45 মিলিয়ন ইনভেস্ট করেছিলেন। তাই ওপেন এআইকে নতুন উপায় বের করতে হয়। 2019 সালে
তারা তাদের নন প্রফিট স্ট্রাকচার পরিবর্তন করে ক্যাপিট প্রফিট মডেল আনে। অর্থাৎ সংস্থাটি এখনো রিসার্চ ভিত্তিক থাকে, কিন্তু বিনিয়োগকারীরা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লাভ পেতে পারে। এই মডেল সফল হয়। 2019 সালে মাইক্রোসফট $1 বিলিয়নের বিনিয়োগ এবং সুপার কম্পিউটিং অবকাঠামো প্রদান করে। এ থেকেই ওপেনএআই এর আসল উত্থান শুরু হয়। 2019 সালে GPT-2 লঞ্চ হয়, যা মানুষের মতো দীর্ঘ টেক্সট লিখতে সক্ষম। এরপর 2020 সালে GPT-3 লঞ্চ হয়। এটি আরও শক্তিশালী ও সঠিক ছিল, কিন্তু সাধারণ মানুষ এটি সরাসরি ব্যবহার করতে পারত না। কম্পিউটারের মডেল ডাউনলোড করা এবং প্রোগ্রামিং জানা প্রয়োজন ছিল। এ সময় ওপেনএআই চিন্তা করে, কেননা এই প্রযুক্তিকে একটি চ্যাটবট হিসেবে উন্মুক্ত করা হোক। যে কোনো মানুষ সাধারণ কথোপকথনের মতো এটি ব্যবহার করতে পারবে। এই ভাবনায় জন্ম নেয় চ্যাটজিপিটি, যা প্রাথমিকভাবে GPT 3.5 এ ভিত্তি করে তৈরি হয়। 30 নভেম্বর 2022 এটি পাবলিকের জন্য লঞ্চ হয় এবং শুরু হয় এআই বিপ্লব। এটি শিক্ষা, কাজের পদ্ধতি, গবেষণা, ব্যবসা এবং সৃজনশীলতাকে বদলে দেয়। প্রথমে কেউ ভাবতে পারেন যে চ্যাটজিপিটি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া প্রোডাক্ট হবে। লঞ্চের মাত্র 5 দিনে 1 মিলিয়ন ব্যবহারকারী অর্জন করে, যেখানে ইনস্টাগ্রামকে মাইলস্টোন অ্যাচিভ করতে 2 বছর এবং নেটফ্লিক্সকে 3 বছর লেগেছে। 2 মাসের মধ্যে 100 মিলিয়ন ব্যবহারকারী অর্জন করে এটি ইতিহাসের সবচেয়ে বড় বর্ধনশীল কনজিউমার সফটওয়্যার হয়ে ওঠে। কিন্তু কেন এত দ্রুত জনপ্রিয় হলো? 1. সহজ ইন্টারফেস, ছোট থেকে বড় সবাই এটি ব্যবহার করতে পারত। 2. ফ্রি অ্যাক্সেস, প্রথমে এটি সম্পূর্ণ ফ্রি ছিল। 3. মানুষের মতো কথোপকথন, কোনো রোবোটিক টোন নয়, স্বাভাবিক ভাষায় উত্তর। এরপর চ্যাটজিপিটি কেবল প্রযুক্তি প্রেমীদের নয়, সাধারণ মানুষের বন্ধু হয়ে ওঠে। শিক্ষার্থী হোমওয়ার্কের জন্য, কোডার বাগ ফিক্স ও কোড জেনারেট করতে, লেখক আইডিয়া পেতে এবং ব্যবসায়ীরা ইমেইল, প্রেজেন্টেশন, রিপোর্ট তৈরি করতে ব্যবহার করতে শুরু করে। কিন্তু যত দ্রুত জনপ্রিয় হলো, ততই সমস্যার ফাঁস হলো। চ্যাটজিপিটির 3টি বড় চ্যালেঞ্জ ছিল: টেকনিক্যাল, এথিক্যাল আর ফিনান্সিয়াল। টেকনিক্যাল সমস্যা, ভুল উত্তর দেওয়া বা হ্যালোসিনেশন। এথিক্যাল সমস্যা, পক্ষপাতিত্ব ও অনৈতিক উত্তর। ফিনান্সিয়াল সমস্যা, সার্ভার, বিদ্যুৎ ও মেইনটেন্যান্স ব্যয়। চ্যাটজিপিটিকে চালানো মোটেই সস্তা কাজ নয়। প্রতিটি কোয়েরির পেছনে জিপিইউ, সার্ভার, বিদ্যুৎ, স্টোরেজ এবং মেইনটেন্যান্সের বিশাল খরচ লাগে। এই কারণে যখন এটি ভাইরাল হলো এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ব্যবহার করতে লাগলো, কোম্পানি খরচ আকাশচুম্বী হয়ে গেল। একটি রিপোর্ট অনুযায়ী চ্যাটজিপিটির সার্ভার চালাতে প্রতিদিন প্রায় $1,00,000 খরচ করতে হয়, মানে প্রতিদিন 5 থেকে 6 কোটি টাকা। এমনকি স্যাম ওল্টম্যানও বলেছেন, আপনাদের শুধু প্লিজ আর থ্যাংক ইউ বলার কারণেই চ্যাটজিপিটিকে $1,000,000 খরচ বহন করতে হচ্ছে। এই কারণে ওপেনএআই রেভিনিউ জেনারেট করার জন্য নতুন নতুন পথ খুঁজতে শুরু করে এবং 2023 সালে চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন আনা হয়, যার মূল্য ছিল $20। এই প্ল্যানে ওপেনএআই প্লাস ইউজারদের জন্য GPT-4 চালু করে এবং GPT 3.5 এর তুলনায় অনেক বেশি সঠিক উত্তর দিত। কিন্তু বন্ধুরা, চ্যাটজিপিটি যখনও তার সংগ্রাম থেকে বের হওয়ার জন্য পথ খুঁজছিল, ঠিক তখনই বড় খবর এলো যে গুগলও তার এআই চ্যাটবট চালু করতে যাচ্ছে, যার নাম রাখা হয় বার্ড। এই খবর আসতেই সবাই ভাবতে লাগলো, এখন চ্যাটজিপিটির দিন শেষ। কারণ গুগলই তো সেই কোম্পানি যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ও ডাটা রয়েছে। কিন্তু যখন বার্ড লঞ্চ হলো, পুরো দৃশ্যটাই উল্টে গেল। বার্ড তার প্রথম পাবলিক ডেমোতেই ভুল উত্তর দিয়ে বসে। এত বড় ভুল যে গুগলের বিশ্বাসযোগ্যতাই নড়ে যায় এবং পরের দিন তাদের মার্কেট ভ্যালু থেকে $কয়েক বিলিয়ন হারিয়ে যায়। এখান থেকে মানুষের চ্যাটজিপিটির ওপর বিশ্বাস আরও বেড়ে যায়
এবং বার্ডের ভুল উল্টো চ্যাটজিপিটির জন্য বুস্টার হয়ে দাঁড়ায়। এরপর সবকিছু ভালোই চলছিল। ওপেন এআই তার নতুন মডেলের উপর রিসার্চ করছিল, কিন্তু তারপরেই এই বছর অর্থাৎ নভেম্বর 2023 হঠাৎ টেক দুনিয়ায় এমন এক বিস্ফোরণ ঘটল যে কেউ কল্পনাও করতে পারেনি। 17 নভেম্বর 2023 স্যাম ওল্ডম্যানকে হঠাৎ একটি গুগল মিটে ডাকা হয় এবং সেখানে তাকে জানানো হয় আপনি আর ওপেন এআই এর সিইও নন। এত বড় সিদ্ধান্ত এত দ্রুত নেওয়া হয়েছিল যে ওল্ডম্যান নিজেই চকে চলে যান। এর প্রভাব পড়ে গ্রেগ ব্রকম্যানের উপর, যিনি কো ফাউন্ডার ছিলেন এবং তখন বোর্ড চেয়ারম্যান ছিলেন। তিনি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তৎক্ষণাৎ পদত্যাগ করেন। হঠাৎ হওয়া এই সিদ্ধান্তে বিনিয়োগকারী, কর্মচারী সকলেই হতবাক। পুরো পৃথিবী অবাক। এআই এর সবচেয়ে বড় মুখ হঠাৎ খেলা থেকে বাইরে গেল কিভাবে? বোর্ডের উত্তর ছিল স্যাম ওল্ডম্যান নাকি সবসময় বোর্ডকে পুরো সত্য বলতেন না, অনেক তথ্য গোপন করতেন বা সিলেক্টিভ তথ্য দিতেন। কিন্তু বোর্ডের ব্যাখ্যার পরেও কোম্পানির ভেতর বিদ্রোহ শুরু হয়ে যায়। প্রায় পুরো স্টাফই দাবি করে স্যাম ওল্ডম্যানকে ফিরিয়ে আনো, তাহলে আমরা সবাই রিজাইন দেব। চাপ এত বেড়ে যায় যে শেষমেশ বোর্ডকে নথি স্বীকার করতে হয়। পুরো বোর্ড স্ট্রাকচার বদলে যায়, পুরনো সদস্যদের সরিয়ে দেওয়া হয় এবং মাত্র 5 দিন পর স্যাম ওল্ডম্যান আবার ওপেন এআই এর সিইও হয়ে ফিরে আসে। এভাবে একটি বড় ধস থেকে কোম্পানি বেঁচে যায় এবং আবার স্বাভাবিক ট্র্যাকে ফিরে আসে। এরপর ওপেন এআই তার ইমেজ জেনারেশন মডেল DALL-E3-কে চ্যাটজিপিটিতে ইন্টিগ্রেট করে। ফিচারটি মনসতে জনপ্রিয় হয়ে ওঠে, কারণ মানুষ প্রথমবার অনুভব করে কল্পনার কোনো সীমা নেই। শুধু টেক্সট লিখে তারা যে কোনো ছবি তৈরি করতে পারে। আর্টিস্ট, স্টুডেন্ট এবং মার্কেট সবার জন্যই নতুন এক যুগ শুরু হয়, যেখানে ক্রিয়েটিভিটির দরজা পুরোপুরি খুলে যায়। চ্যাটজিপিটি এগিয়ে যেতে থাকে এবং তার গ্রোথ দেখে সবাই বুঝে যায় ভবিষ্যৎ এআই এরই। এই কারণে বড় বড় টেক জায়ান্টরাও এআই রেসে নেমে যায় এবং প্রতিযোগিতা আরও বাড়ে। এই প্রতিযোগিতায় প্রথম ঝাঁপ দেয় ইলন মাস্ক। নভেম্বর 2023-এ তিনি তার এআই চ্যাটবট গ্রক লঞ্চ করেন, যা এক্স অর্থাৎ টুইটারের রিয়েল টাইম ডেটার সঙ্গে যুক্ত ছিল। এই কারণে এটি খুবই সঠিক রেসপন্স দিত। গুগলও পিছিয়ে থাকেনি। ফেব্রুয়ারি 2024-এ তারা বার্ডকে রিব্র্যান্ড করে জেমিনি নামে আরও দ্রুত ও স্মার্ট মডেল নিয়ে ফিরে আসে, যা বার্ডের ভুল ইমেজ অনেকটাই ঠিক করে দেয়। তারপরেই 10 জানুয়ারি 2025 এক নতুন প্রতিদ্বন্দ্বী বাজারে আসে, যা হলো চীনের ডিপসিক। এর হাইপ ছিল ভয়ঙ্কর। অনেকে এটিকে চ্যাটজিপিটির থেকেও শক্তিশালী মনে করছিল। এর হাইপের জোরে মাত্র 17 দিনে এটি আমেরিকার iOS অ্যাপ স্টোরে চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হয়ে যায়। কিন্তু চ্যাটজিপিটিও চুপ করেছিল না। সে লঞ্চ করে ডিপ রিসার্চ ফিচার, যা আরও গভীর, ইন্টেলিজেন্ট এবং সঠিক ফলাফল দেয়। আর বন্ধুরা, সম্প্রতি ওপেন এআই তার GPT-5 মডেলও ইন্ট্রোডিউস করেছে, যা আগে সব মডেলের চেয়েও বেশি শক্তিশালী। এখন চ্যাটজিপিটি বিশ্বব্যাপী 80.92% মার্কেট শেয়ার ধরে রেখেছে। মাইক্রোসফট কোপাইলট GPT-4 ব্যবহার করে প্রায় 5.19%, ডিপসিক ইউজ করে 2.75% এবং গুগল জিমিনি ইউজ করে 2.19%। ওর কথা হলো চ্যাটজিপিটির এখনও কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু বন্ধুরা, যেখানে একদিকে চ্যাটজিপিটি আমাদের জীবন সহজ করেছে, সেখানে একটি ভয়ঙ্কর দিকও দেখা দিয়েছে, আর তা হলো চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত মৃত্যু। 11 এপ্রিল 2025 ক্যালিফোর্নিয়ার 16 বছরের একজন ছেলে অ্যাডাম হঠাৎই আত্মহত্যা করে বসে। তার বাড়িতে কোনো ঝগড়া হয়নি, তাই সবাই শোকে ছিল। পরে তার চ্যাট হিস্ট্রি দেখে জানা যায় তার শেষ দিনগুলোতে সে সবচেয়ে বেশি চ্যাটজিপিটির সাথেই কথা বলেছিল। সে চ্যাটজিপিটিকে তার রুমে লাগানো ফাঁসির দড়ির ছবি পাঠিয়ে জিজ্ঞেস করেছিল, এটা কি কাজ করবে? চ্যাটজিপিটি উত্তর দেয়, হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই, চাইলে আমি এটাকে আরও শক্ত করতে সাহায্য করতে পারি। কিছু ঘন্টা পরে তার মা তাকে সেখানেই ঝুলতে দেখেন। পরিবার ওপেন এআইয়ের বিরুদ্ধে মামলা করে। কোম্পানি জানায় চ্যাটজিপিটি সবসময় সেন্সিটিভ বা ইমোশনাল কেস সঠিকভাবে সামলাতে পারে না। এবং বন্ধুরা, এটাই একমাত্র ঘটনা নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন আরও ঘটনা ঘটেছে যেখানে এআইয়ের সাথে কথা বলার পর মানুষ তাদের জীবন পর্যন্ত হারিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ফিউচারে চ্যাটজিপিটি ও এআই কি আমাদের জীবন আরও সহজ করবে নাকি আমাদের জন্য আরও বিপদ নিয়ে আসবে? আপনার মতামত কমেন্টে জানান।